দর্শকের হাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের বিশেষ আয়োজন জেডএসআরএম ইনসাইড পলিটিক্স অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। আপনারা জানেন যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। আজকে একটি গুরুত্বপূর্ণ খবর, সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন কেন সাংঘর্ষিক নয় এ বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এই বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করতে চাই। আজকে আমাদের আলোচনার বিষয় প্রশ্নবিদ্ধ পঞ্চদশ সংশোধনী। এই সংশোধনের মধ্য দিয়ে মূলত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ হয়েছিল। এই বিষয়ে নিয়ে মূলত আমরা আলোচনা করতে চাই। আজকে আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত আছেন দুজন গুরুত্বপূর্ণ অতিথি। স্টুডিওতে আছেন রিটকারী আইনজীবী আছেন অ্যাডভোকেট ডক্টর শরীফ ভুইয়া, আইনজীবী সুপ্রিম কোর্ট। আমার ডান দিকে আছেন একেবারে ডান পাশে আছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আইনজীবী সুপ্রিম কোর্ট। দুজনকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। অ্যাডভোকেট ডক্টর শরীফ ভুইয়া, শুরুতে একটু জানতে চাই যে আপনি যেহেতু রিটকারী আইনজীবী, ঠিক কী কারণে আসলে রিটটা করেছিলেন? মানে এই যে পঞ্চদশ সংশোধনী যেটি হয়েছিল সেটি কি উদ্দেশ্যে করা হয়েছিল বলে মনে হয়? এক আর দুই নম্বর হচ্ছে যে আজকে হাইকোর্ট যে রুল জারি করেছেন, এই সব মিলিয়ে একটু আপনার পর্যবেক্ষণ জানতে চাই। পঞ্চদশ সংশোধনী আইনগতভাবে এবং সাংবিধানিকভাবে এটার মধ্যে অনেক ধরনের সমস্যা আছে। তার মধ্যে একটা প্রধান সমস্যা হলো এটার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে, আপনারা জানেন। এবং আমরা যে আজকে দেশে একটা অস্বাভাবিক পরিস্থিতিতে আছি, এটা আপনারা সবাই জানেন যে এটা কিন্তু দেশে গণতন্ত্রহীনতার কারণে আমরা আজকে এই অবস্থায় এসে পৌঁছেছি এবং এতগুলো মানুষকে প্রাণ দিতে হয়েছে। এগুলো সমস্ত কিছুর মূলে কিন্তু এই গণতন্ত্রহীনতা। এবং আপনি এই গণতন্ত্রহীনতার যদি উৎস খুঁজতে যান, আপনি উৎসে পাবেন যে দেশে নিরপেক্ষ নির্বাচন না হওয়া। এবং আপনারা জানেন যে আমাদের দেশে বহু আন্দোলনের পরে 96 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়েছিল এবং সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে মোটামুটি সুন্দরভাবে 3টি নির্বাচন কিন্তু হয়েছিল এবং ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তরিত হয়েছিল। কিন্তু পরে যখন দেখা গেল যে দলীয় সরকারের অধীনে নির্বাচনগুলো হচ্ছে, তখন এই নির্বাচনগুলো নানাভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। এগুলো আপনারা সবাই জানেন, আমি তার বিস্তারিত বলছি না। আমি শুধু এটার ব্যাকগ্রাউন্ড হিসেবে যেটা বলছি যে এতে করে যে দেশে যে গণতন্ত্রহীনতা শুরু হয়েছে, সেটার কারণে আমাদেরকে অনেক বড় মূল্য দিতে হয়েছে। এবং এটা আমাদের একটা উদ্দেশ্য ছিল এই পঞ্চদশ সংশোধনীর কোর্টে, যাতে কোর্ট এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে এই যে গণতন্ত্রহীনতা যেটা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে হয়েছে, এটা কতদূর আমাদের সংবিধানের সাথে সংবিধানের পরিপন্থী নয়, কতটুকু সামঞ্জস্যপূর্ণ, সেটা যাতে তারা পরীক্ষা করে দেখেন। তো এটা একটা মূল উদ্দেশ্য ছিল। এবং আপনারা জানবেন, হয়তো অনেকে আমাদের দর্শক যারা আছেন তারা জানবেন যে সংবিধান কিন্তু শুধুমাত্র যে কথাগুলো আমাদের সাদা বইটাতে লেখা থাকে সেটুকুই কিন্তু সংবিধান না। সংবিধান এর চেয়ে অনেক বেশি বিস্তৃত। হ্যাঁ, যেমন সংবিধানের একটা ধারণা আছে মূল কাঠামো, হ্যাঁ, ইংরেজিতে বেসিক স্ট্রাকচার বলে, যে মূল কাঠামো, এবং এটাকে ধরা হয় অপরিবর্তনযোগ্য। এবং গণতন্ত্র সংবিধানের একটা মূল কাঠামো। আমাদের সুপ্রিম কোর্টের অনেক রায় আছে যেখানে বলা হয়েছে গণতন্ত্র সংবিধানের একটা মূল কাঠামো। এবং আরও রায় আছে অন্য অন্য সুপ্রিম কোর্টের যে অবাধ নির্বাচনও একটা পঞ্চদশ সংশোধনী কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক? হ্যাঁ, সেটাই আমি বলছি। যেহেতু আপনার সংবিধানে গণতন্ত্র এবং নির্বাচন এগুলো যেহেতু সংবিধানের মূল কাঠামো, আপনি একটা সংশোধনীর মাধ্যমে এগুলো পরিবর্তন করতে পারেন না। আপনি একটা সংশোধনী এমনভাবে করতে পারেন না যাতে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়, যাতে করে অবাধ নিরপেক্ষ নির্বাচন ক্ষতিগ্রস্ত হয়। আপনি যদি এমন কোনো সংবিধান সংশোধন করেন যার মাধ্যমে গণতন্ত্র এবং অবাধ নির্বাচন ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আপনি সংবিধানের মূল কাঠামোটাকে নষ্ট করলেন, মূল কাঠামোটাকে ধ্বংস করলেন। এবং সেই দিক থেকে আমরা বলেছি পঞ্চদশ সংশোধনী সংবিধানের মূল কাঠামোকে ধ্বংস করেছে, এই জন্য এটা অসাংবিধানিক। এবং আমার আরও আজকে, অবশ্য আপনি জানেন যে আজকে তো আমরা মামলাটা মাত্র উপস্থাপনা করেছি এবং কোর্ট একটা রুল দিয়েছেন পূর্ণাঙ্গ শুনানি করার জন্য। সেই পর্যায়ে আমাদের আরও অনেক কিছু বক্তব্য আছে, কিন্তু আমি আজকে মোট 4টা কথা বলেছিলাম। 4টা কারণে পঞ্চদশ সংশোধনী আমি আজকে আদালতকে বলেছি, মহামান্য আদালতকে বলেছি যে এটা অসাংবিধানিক। তার মধ্যে গণতন্ত্র, ভোটাধিকার,
হরণ করা, এটা একটা, এবং আরো 3টা কারণ আছে। আমি আপনাকে হয়তো এখনো বলতে পারি, অথবা পরেও আমি ওই 3টা কারণ আপনাকে ব্যাখ্যা করতে বলবেন। আভেনুর রাজাক, আমি একটু জানতে চাই যে পঞ্চদশ সংশোধন যে করা হয়েছিল তার মূল স্পিরিট কি ছিল আসলে, মানে কি উদ্দেশ্যে পঞ্চদশ সংশোধন করা হলো, এবং ধরেন এটি হওয়ার পরে তো আসলে ঘুরে ফিরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে, পঞ্চদশ সংশোধনী নিয়ে সমালোচনা ছিল, এবং এখনও প্রশ্নবিদ্ধ আমাদের আজকে যে শিরোনাম প্রশ্নবিদ্ধ পঞ্চদশ সংশোধনী। ধন্যবাদ আপনাকে এবং সমালোচক একজন বিজ্ঞ আইনজীবী শরীফ ভূঁইয়া সাহেব। আপনি বলছেন যে এটা উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা নিঃসন্দেহে অসৎ উদ্দেশ্য ছিল, সোজা বাংলায় যেটা। কেন? এটার কারণ হচ্ছে যে মোর ক্যাথলিক দেন পোপ যখন হয়ে যায় একটা মানুষ, অতি উৎসাহী যখন হয়ে গেছে, তখন আমার কাছে মনে হয় যে এই 2008-এর নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতা আসার পর তার ভিতরে একটা প্রবণতা তৈরি হয়েছিল যে আমি ক্ষমতাটা থাকা যায় কিভাবে, পাকাপোক্ত করা যায় কিভাবে। এবং আমার কাছে মনে হয় সে ওপেন ডিসকাস করছে ওদের সাথে, কোর ভ্যালুর লোকগুলা, তার ভিতরে খায়রুল হক একজন। তো এই কোর ভ্যালুর লোকগুলা এটা বের করছে কি করে করা যায়। তা আমার ব্যক্তিগত ধারণা, কেন বলছি, আপনি এই যে 13তম সংশোধনী যেটা হইল সেটা কিন্তু বাতিল করলো 15তম সংশোধনী দিয়ে। এই যে 13তম সংশোধনী যেটা হইল সেটা কোথায় হয়েছে, কিভাবে হয়েছে? পার্লামেন্টে হয় নাই, কোথাও হয় নাই, হয়েছে রাস্তায়, আন্দোলনের মুখে। আন্দোলন করছে কে? আজকের হাসিনা, পলাতক হাসিনা, তারপরে জামাত, জাতীয় পার্টি, 3 দল। বিএনপি ছিল, বিএনপি ক্ষমতায় ছিল 96-তে। তাদের এই সরকার থেকে আদায় করছে তারা 13তম সংশোধনী, কোর্টে যায় নাই, স্টেট তার ভিত্তিতে সংবিধান সংশোধন করে নিছে পার্লামেন্ট দিয়ে, হয়ে গেল। কারণ পার্লামেন্ট আইন প্রণয়ন করে, খায়রুল সাহেব না, বিচারপতিরা না। ওনাদের রাইট একটাই, সেটা হলো আইনটা যদি কোনো আইন করে যেটা সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী যদি হয়, কিংবা অন্য কোনো আইনের সাথে সাংঘর্ষিক হয়, বা এটা অমানবিক হয়ে যায়, সেই পার্টগুলো তারা দেখে প্রয়োজনে বাতিল করবে। কিন্তু তারা আইন বানায় না, আইনের ব্যাখ্যা দিতে পারে। জি জি। সুতরাং এই আইনটা খায়রুল হক সাহায্য করছে কিভাবে আমি বলি, এটা হইল জনদাবির পরিপ্রেক্ষিতে। কিন্তু আবার এটাকে যদি আপনি বিলুপ্ত করতে চান, জনদাবি লাগবে। জনদাবি তো হয় নাই, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের জন্য তো কোনো আন্দোলন হয় নাই, চলে গেল ইয়েতে, কোর্টে। ইটস এ প্ল্যান্ড গেম। যারা নিছে তারা সুপরিকল্পিতভাবে নিছে, নেয়ার পর উনি একটা রায় দিয়ে দিলেন। কি মানে, কত বড় জুচ্চোর, কত বড় বাটপার, কত বড় রাষ্ট্রদ্রোহী। 2টা পার্টে সে জাজমেন্ট দিছে। ফার্স্ট পার্ট হলো আংশিক, 2011-র, আমি ভুল না করলে 10ই মে কি বলল, যে পরবর্তী 2টা নির্বাচন, এই অর্থাৎ 10ম এবং 11 তত্ত্বাবধায়ক সরকার হতে পারে, বা তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করা হইলো যদি সংসদ চায়। স্বৈরাচারী হাসিনা কিন্তু ওইটা পার্লামেন্টে নিতে পারতো, কারণ সবই তো তার পকেটের লোক ছিল, নিতে পারতো। এই তোমরা কি চাও নাকি যে আমি তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নিবেন? না 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 করতে পারতো, মানে তাও করে নাই, কারণ ভুল করাবে। পতন আসতে হলে যেটা করতে হয় সেটা করায় নাই সে। আচ্ছা, এখন আসেন, এই যে করলো আংশিক জাজমেন্ট, কি বললো ওইটুক, এটা হলো 2011 সালের 10ই মে। তার ভিত্তিতে তড়িঘড়ি করে সে 30 জুন পার্লামেন্টের 9ম সংশোধনীতে এটা সংশোধন করে নিল পার্লামেন্টে। কিন্তু ফুল জাজমেন্ট আসে নাই। ফুল জাজমেন্ট উনি দিলেন কিন্তু 2012 16ই সেপ্টেম্বর। তখন সে অবসরে চলে গেছে। অবসরে গিয়ে কোনো বিচারপতি যদি রায় দিতে পারে, তাহলে শামসুদ্দিন চৌধুরী মানিক, যে এখানে আসলে আপনার আলালের ঘরে দুলারের মতো বসে বিভিন্ন চ্যানেলে গিয়ে, সেও তো যে এখনো জাজমেন্ট, সে তো এখনো তাহলে জাজমেন্ট দিতে পারে। সে যে বলে অমুকে রাজাকারের বাচ্চা, ইটস এ জাজমেন্ট। আপনি তো রিটায়ারমেন্টের পরে ইউ ক্যানট রাইট এ সিঙ্গেল ওয়ার্ড, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তার পদত্যাগ করেনও অভিন্ন থাকতে হবে আপনার অপারেটিভ পার্টটা। সেখানে কিন্তু উনি তত্ত্বাবধায়ক সরকার যে 2টি ইলেকশন যে হতে পারে তত্ত্বাবধায়ক অধীনে, সেই প্রশ্নটা ফেলে দিলেন। একটা বিষয় একটু জানতে চাই, ধরেন এটা তো সবাই স্বীকার করে, রাজনীতিবিদ যারা আছে, যারা তত্ত্বাবধায়কের পক্ষে বিপক্ষে যারাই আছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে স্থায়ী সমাধান না নির্বাচন ব্যবস্থার ক্ষেত্রে, সেটা তো সবাই এক বাক্যে স্বীকার করে। এবং আওয়ামী লীগের সামনে একটা বড় সুযোগ ছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে তারা সুষ্ঠু ব্যবস্থার, দলীয় সরকারের অধীনে সুস্থ ব্যবস্থা যদি তারা করতে পারতো, সেটা একটা বড় সুযোগ ছিল। সেটা তো আলটিমেটলি না, যেহেতু আমি ক্ষমতায় থাকবো আমি কেন করবো? বাংলাদেশ একটা মাত্র দেশ যেখানে নির্বাচনের ফলাফল শেখ হাসিনা 2008-এর পর থেকে আগে ট্রান্সপারেন্ট বাক্সে রেখে দিচ্ছে জেতার জন্য, মানে তার প্রধানমন্ত্রী চেঞ্জ হবে না, যা কিছু হোক সেইভাবে করছে। কিন্তু আমি এখন যেটা বলতে চাই, আজকে ওনারা যে রিটটা করলেন, তখন কিন্তু তাদের একটা সুযোগ ছিল, যখন এটা অ্যাপেলেট ডিভিশন গেল হাইকোর্টের পরে, তখন কিন্তু তারা কেউ পক্ষ হন নাই। আমি বলছি কেন হন নাই সেটা আমরা বুঝি, আমরা পরিস্থিতি জানি, এবং পক্ষ হইলেও কিন্তু রেজাল্ট হতো না।
পক্ষ হলে রেজাল্ট হতো না, রেজাল্ট এম খালিল হক সাহেব যেটা দিচ্ছেন সেটাই। কিন্তু আপনি যেহেতু আংশিক রায়ের পরে আপনি সংশোধন করে ফেললেন, তারপরে যখন 2012-তে যে জাজমেন্টটা দিছে এটার কোনো ইম্প্যাক্ট নাই, কোনো ইম্প্যাক্ট নাই, কারণ আমি তো আগেই সংশোধন করে ফেলছি 2011 জুনে। সুতরাং আমি 2012 16 সেপ্টেম্বর যে রায় দিলাম পূর্ণাঙ্গ জাজমেন্ট নো ইউজ। আসেন এবার আংশিক জাজমেন্টের উপরে, সেখানে তো তত্ত্বাবধায়ক সরকারটা ছিল, শুধু শেখ হাসিনা চুরি করছে এখানে, শেখ হাসিনা আবার ওই দুইটা ঢুকায় নাই। মানে দেশের লোকগুলাকে এটা কি বলে যাচ্ছে তাই, এবং সে বলে বাবা আমার দেশ স্বাধীন করছে, সে মনে করতো তার বাবার মানে চাকর, সেই দেশটা একমাত্র ওই ফ্যামিলিটার সেবা দিবে 18 কোটি লোক, এই চাকর। এখন আমার প্রশ্ন হচ্ছে একটা জায়গায়, তখন আমি পরে আসবো, হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ দিস রেট, এই জায়গাটায় আমি একটু নিয়ে আসি ডক্টর শরফ ভাইয়া। যেটি জানতে চাই সেটি হচ্ছে যে এখন যেটি আপনারা আসলে করলেন এটির পরবর্তী প্রক্রিয়া আসলে কি হবে, মানে বিষয়টা আমি একটু জানতে চাই যে এটা তো পঞ্চদশ সংশোধনীটি এসেছিল যতটুকু জানি আমি আপিল বিভাগের মাধ্যমে। না, পঞ্চদশ সংশোধনী আপিল বিভাগের মাধ্যমে আসেনি, পঞ্চদশ সংশোধনী সংসদের মাধ্যমে এসছে এবং সংসদের মাধ্যমে এসছে, এবং এই আশাটার মধ্যেও একটা আইনগত ত্রুটি ছিল। হ্যাঁ, আপনি আপিল বিভাগের কথা বলছেন হয়তো এই কারণে যে ত্রয়োদশ সংশোধনী মামলার কথাটা আপনি জানবেন। ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে আমার বন্ধু কলিগ যেটা বললেন, ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে চালু করা হয় যাতে করে নিরপেক্ষ নির্বাচন হতে পারে। তারপর এই ত্রয়োদশ সংশোধনীর সাংবিধানিকতা চ্যালেঞ্জ করে আমাদের সুপ্রিম কোর্টে মামলা হয়, সেই মামলা অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত যায়। ভাই যেরকম বলছিলেন, পরে বিচারপতি খায়রুল হক যখন প্রধান বিচারপতি ছিলেন তখন তিনি ত্রয়োদশ সংশোধনীকে অসাংবিধানিক বলে ঘোষণা করেন। কিন্তু এখানে খুব একটা মজার বিষয় হলো, প্রথমে উনি একটা ছোট লিখিত আদেশ দেন, এটাকে শর্ট অর্ডার নামে আমরা বলি। হ্যাঁ, এক পাতার একটা আদেশ দেন, সেখানে উনি স্পষ্টভাবে বলেন যে পরবর্তী দুটো নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। কারণ উনি এটাও তখন বলেন যে আইনগত বৈধতার চেয়ে মানুষের জীবন নিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা এগুলো জরুরি। কাজে উনি এটা রিকগনাইজ করেছিলেন যে আমাদের রাষ্ট্রের নিরাপত্তা, সেফটি, সংবিধানের সেফটির জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নাই, কারণ আমরা দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছি। কাজে উনি পরবর্তী দুটো নির্বাচন, সেগুলো হলো দশম এবং একাদশ সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে বলেন। এবং যখন পঞ্চদশ সংশোধনী পাশ হয় তখন আমাদের আপিল বিভাগের রায় বলতে এই সংক্ষিপ্ত রায়টি ছিল। কাজে সংক্ষিপ্ত রায় অনুযায়ী সংবিধান যদি সংশোধন করতে হতো তাহলে পরবর্তী দুটো নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার বিধান রাখা উচিত ছিল। কিন্তু পঞ্চদশ সংশোধনী ওনারা করে এই বিধানটা ওনারা রাখলেন না। ওনারা দশম এবং একাদশ সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার কোনো ব্যবস্থা না রেখেই পঞ্চদশ সংশোধনীটা সংসদে পাশ করা হলো, এবং সংসদে যে পঞ্চদশ সংশোধনী আইন পাশ করা হলো এটা এইভাবে আমাদের সর্বোচ্চ আদালত আপিল বিভাগের আদেশেরও পরিপন্থী। আমাদের অনেক দর্শকও জানবেন যে সংবিধান দেশের সর্বোচ্চ আইন, এবং এই সর্বোচ্চ আইনের ব্যাখ্যা করার জন্য সর্বোচ্চ প্রতিষ্ঠান হলো সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। কাজে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যেখানে বলে দিল যে দশম এবং একাদশ সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে, সেই জিনিসটাকে আপনি সম্পূর্ণ ডিসরিগার্ড করে যখন অ্যামেন্ডমেন্টটা করলেন, এই অ্যামেন্ডমেন্টটা আপিল বিভাগের আদেশেরও পরিপন্থী। এবং এটাও আমরা আজকে বলেছি যে এটাও একটা গ্রাউন্ড যে কারণে পঞ্চদশ সংশোধনী এতদিন কেন বিষয়টি সামনে আসেনি, মানে পঞ্চদশ এখন আপনারা করছেন সংশোধনী অসাংবিধানিক। এর আগে কি এই সরকার যখন ক্ষমতা ছিল তখন কি বিষয়টা চেষ্টা করেছিল? হ্যাঁ, সেটাতে আমি আসছি। তার আগে আমি আমার আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলে নেই, আমি মনে করি যেটা দর্শকদের হয়তো জানা প্রয়োজন। সেটা হলো এই পঞ্চদশ সংশোধনীতে আরো কিন্তু গুরুতর কিছু সমস্যা আছে। যেমন ধরেন, একটা সমস্যা হলো আমাদের সংবিধানে অনেকগুলো ধারা আছে যেগুলো পরিবর্তন করতে হলে গণভোটের প্রয়োজন। এর মধ্যে আছে সংবিধানের সংশোধনের ধারা 100, তারপরে আছে আপনার
প্রস্তাবনা এগুলো পরিবর্তন করতে হলে গণভোট করতে হয়, এবং পঞ্চদশ সংশোধনীতে এই সমস্ত ধারা পরিবর্তন করা হয়েছে কোনো গণভোট ছাড়াই। হ্যাঁ, কাজেই এই সংবিধানটা এই সংশোধনীটা একটা প্রপার প্রসেসেও করা হয় নাই, কারণ আপনার একটা গণভোট অবশ্যই এই সংশোধনীর জন্য করা উচিত ছিল। জি, একটা ছোট বিরতি নিয়ে সেই কারণেও এটা সংবিধানের পরিপন্থী। অনেক ধন্যবাদ। একটা ছোট বিরতি নিয়ে আবহাওয়া রাজ্যকে আপনার কাছে আসছি। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হয়েছে ইনসাইড পলিটিক্সে, কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পর। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছে প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত যে পঞ্চদশ সংশোধনী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় সে বিষয় নিয়ে। আমাদের সঙ্গে এর মধ্যে যোগ দিয়েছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক গণফোরাম ও আইনজীবী সুপ্রিম কোর্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্স। আমরা একটু যেতে চাই অ্যাডভোকেট আবহাওয়া রাজ্যকে। আবহাওয়া রাজ্যকে, আপনি বিরতির আগে বলছিলেন যে এখন যে এই যে হাইকোর্ট যেটি রুল জারি করলো পঞ্চদশ সংশোধনী কেন সাংঘর্ষিক নয় সংবিধানের সঙ্গে, এটার ইম্প্যাক্ট আছে কোনো? সেটাই বলছি। আপনি যদি পার্টিকুলার এই তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আমরা আসি, জি প্লিজ। সে বলছিল দুইটা তত্ত্বাবধায়ক দুইটা নির্বাচন হতে পারে, দশম এবং একাদশ। সেটাও শেষ হয়ে গেছে। সামনে তার দশম আর একাদশ আসবে না, আসবে ত্রয়োদশ, চতুর্দশ ইত্যাদি ইত্যাদি। সুতরাং ওইভাবে এটার ইম্প্যাক্ট নাই। বাট এটা করা হয়েছিল শুধুমাত্র একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য। অর্থাৎ গাছটা রোপণ করছে খায়রুল হক পরবর্তীকালে বোধহয় কি কমিশনের চেয়ারম্যান হয়েছে, এটা তার প্রতিদান। আইন কমিশনের প্রতিদান মানে পরবর্তী জেনারেশন তৈরি করে দাও খায়রুল হকের মতো, ওই জন্য ওইটা তারা বসাই দিচ্ছে। যাই হোক, ওইটা আমার বিষয় না। বিষয় হচ্ছে আপনি যে গাছটা লাগাইলেন খায়রুল হক সাহেব উইথ দ্য কনসেন্ট অফ প্রাইম মিনিস্টার, সেই গাছটার ফলটাও কিন্তু সে খাইয়ে গেছে, আপনি খাইতে পারবেন না। গাছটার যে ফল সেটা কিন্তু ও খাইয়ে গেছে। গাছ রোপণ করছে কনস্পিরেসি কইরা চিফ জাস্টিস এবং শেখ হাসিনা, এবং পরবর্তী দুইটা নির্বাচন করতে বলছে দশম একাদশ, সেটা আপনি ছুঁড়ে ফেলে দিলেন। ফেলে দিয়ে যে গাছটা লাগাইছেন সেই গাছটার টোটাল ফলাফল আপনি খেয়ে গেছেন। আপনার জন্য আর কিছু অবশিষ্ট নাই। কেন নাই সেটা বলছি। এক নম্বর হইল নতুন বাংলাদেশ, নতুন বিজয়, নতুন স্বাধীনতা। দুই নম্বর, এই সংবিধানের আলোকে কিচ্ছু হয় নাই। এই যে সরকার বসছে যারা, সংবিধান আলোকে কিন্তু হয় নাই, সংবিধান আলোকে তো হয় নাই। এটা একটা পরিস্থিতির কারণে প্রেসিডেন্ট বলল, চিফ জাস্টিস একটা ওপিনিয়ন দিছে 106-তে। কেউ কেউ বলে ওই সংবিধান যদি ফলো করেন 106 তাইলে তো হয়ে গেল, ওই সংবিধান টাচ করলাম। ইট ইজ নট দ্যাট। 106টা কি? 106 তার এডিশনাল পাওয়ার। কিছু ক্রাইসিস টাইমে আপনি কিভাবে ফেস করবেন, এটা কিন্তু যখন যে সংবিধান বানাবে ওই 106 রাখতে হবে। আজকে যদি ইউনূস সাহেবরা একটা সংবিধান বানায় ওই 106 রাখতে হবে তার কিছু ক্ষমতার জন্য, যেটা এই ক্রাইসিসটা ফেস করার জন্য। এখন আমি বলতে এইটা মূলত কোনো ইম্প্যাক্ট নাই। কারণ ইম্প্যাক্ট নেই। এখন বলেন বঙ্গবন্ধু পরিবারের প্রতি সম্মান রাখতে হবে, তাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না, সেটাও এখানে ইনক্লুড করা আছে। কালকে যদি একটা ফ্রেশ মানে কনস্টিটিউশন টেক্স প্লেস ফ্রেশ ইন বাংলাদেশ ইন দ্য লং রান, এটার কোনো ইম্প্যাক্টই নাই, কোনো ইম্প্যাক্ট নাই। কিন্তু এটা দিয়ে যেটা করছে, শেখ হাসিনাকে স্বৈরাচার বানানোর সহায়তা করে গেছে। শেখ হাসিনা আজকে ড্রাকুলা হইতো না যদি এইগুলা না করতো। এইগুলা তাকে এমন জায়গায় নিয়ে গেছে যে, এবং এই সরকারের যথেষ্ট কষ্ট পোহাইতে হবে। ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, ফোর্থ লাইন। কারণ ওই যে মুক্তিযোদ্ধার কোটা, এই কোটার নামে সব লীগ কোটা ঢুকছে, যুবলীগ কোটা, ছাত্রলীগ কোটা ঢুকাইছেন। তারাই কিন্তু আজকে কি পয়েন্টে, আপনি ডিসি লেভেল থেকে উপর দিকে আসেন, আপনি এসপি লেভেল থেকে উপর দিকে আসেন, সব তারা। এটা এই সরকারের জন্য সাংঘাতিক একটা ক্রাইসিস টাইম। এই সরকার সব হয়তো দ্রুত করতে পারবে। ইতিমধ্যে বিচার বিভাগ মোটামুটি সাজায় ফেলছে, কোনো অসুবিধা হচ্ছে না। আর ফরেন পলিসিতে মনে করেন তৌহিদ সাহেব আছেন, মোটামুটি চালাই দিতে পারবেন। অর্থনীতি যেটা ধরেন ইউনূস সাহেব কাভার করতে পারবেন। কারণ হাসিনার মতো একটা ব্যক্তি যেখানে অ্যাপয়েন্টমেন্ট পায় না, সারা পৃথিবীর কেউ তাকে এখন রিসিভ করে না, সেখানে ইউনূস সাহেবের ফোন কল অনেক এনাফ। ফোন কলের এইডও আসবে। প্রশ্ন হচ্ছে আইন মানে শৃঙ্খলাটা, আইন শৃঙ্খলাটা এটা হাসিনা এমনভাবে সাজায় গেছে, ইউনূস সাহেবের বেগ পাইতে হবে। তার মানে আমরা চাই উনি কাভার করুক, এবং আমরা জনগণ শুধু তাকে কোঅপারেশন করতে পারবো, কিন্তু তাদের থাকতে হবে স্বচ্ছতা। স্বচ্ছতা না থাকলে তারাও ফেল করবে। অ্যাডভোকেট অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আসতে চাই। সেটা হচ্ছে যে আপনি তো রাজনীতিবিদ, সঙ্গে আমি একটু জানতে চাই যে পঞ্চদশ সংশোধনের ফলে, মানে পঞ্চদশ সংশোধনী হওয়ার পর থেকে তো এটি নিয়ে অনেক প্রশ্ন, আলোচনা, সমালোচনা শুরু থেকে ছিল, আবারও এটি মানে কোর্টের দরজায়। আমি একটু জানতে চাই যে এখন যেটি হলো এটির মানে কোনো রকম ফলাফল আসার সুযোগ আছে কিনা, মানে খুব দ্রুত। এক, দুই নম্বর হচ্ছে
ধরেন যে সরকার ক্ষমতায় থাকে সে তার মতো করে এই ব্যবস্থাটা করার চেষ্টা করেছে, ধরেন তত্ত্বাবধায়ক বলেন বা তত্ত্বাবধায়ক বিলোপ করা হয়েছে, আবার তত্ত্বাবধায়ক আনা হয়েছে, আন্দোলন করে হোক যেভাবেই হোক তার মতো করে নির্বাচন করার চেষ্টা করে। আমরা একটা কোনো স্থায়ী রূপ দেখব কিনা নির্বাচন ব্যবস্থার জায়গাটায়? আসলে আপনি পঞ্চদশ সংশোধনের কথা বলছেন তো, এটা তো আমি যদি বলি এটা ফ্রড আপন দি নেশন। হ্যাঁ, শেখ হাসিনা যেটা করছে, এবং বেসিক স্ট্রাকচার এটা তো নষ্ট করা যায় না। উনি কিন্তু এই সংশোধনের মধ্য দিয়ে টোটাল আমাদের সংবিধানকে পুরোপুরি ভঙ্গুর করে ফেলেছে। এই ধরনের পঞ্চদশ সংশোধনী এটার জন্য গণভোটের দরকার ছিল, উনি তো গণভোটে যায়নি, বিরোধীর আগে বলছিলেন। জি হ্যাঁ, সুতরাং ওইটাও উনি নষ্ট করে দিয়েছে। এখন পাশাপাশি ত্রয়োদশ সংশোধনী তো ছিল তত্ত্বাবধায়ক সরকার, যেটা 96 পার্লামেন্টে আন্দোলনের ফলে বেগম খালেদা জিয়া করে দিয়ে গেল। তো সেটা তো হাইকোর্টে সরকার পক্ষ তো এটার পক্ষে ছিল, মাহবুব আলম। হ্যাঁ, এবং হাইকোর্ট বলল যে 13th অ্যামেন্ডমেন্ট আল্ট্রাভায়ার্স টু দি কনস্টিটিউশন না, হ্যাঁ, এটা কনস্টিটিউশনালি এটা অ্যাকসেপ্টেড। তো সেটার বিরুদ্ধে যখন আপিলে গেল, তো আপিলে তো ওখানেও মাহবুব আলম কিন্তু একই বক্তব্য দিল। 8 জন এমআইকেস করেছিল, তার মধ্যে 7 জনেই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে ছিল, শুধু একমাত্র কিউসি, হ্যাঁ, উনি ছিল। হ্যাঁ, এবং 7 জন জজ ছিল, 3 জন বলল এটা কনস্টিটিউশনালি ঠিক আছে, আর 3 জন বলল কনস্টিটিউশনালি ভ্যালিড না। এখন থার্ড উনি আম্পায়ার, চিফ জাস্টিস, কি পয়েন্ট, হ্যাঁ, উনি গিয়া ওই যারা ইনভ্যালিড করতে চাইলে তাদের পক্ষে গিয়া 16 মাস পরে রায়টা দিল, তাও পাল্টিয়ে, তাই না? তো এখানে আরেকটা ফ্রড হলো, এবং তখন রিটায়ার্ড। হ্যাঁ, 16 মাস পরে রিটায়ার্ড হয়ে করলো। এবং আরো ইন্টারেস্টিং হচ্ছে, যারা ত্রয়োদশ সংশোধনে বাতিলের পক্ষে রায় দিয়েছে তারা কিন্তু সবাই চিফ জাস্টিস হয়েছে, হাসিনা সবাইকে। যারা বাতিলের বিপক্ষে ছিল তারা কিন্তু সবাই ডিপটাইপ হয়েছে। হ্যাঁ, মানে একটা অসাধারণ কর্মকাণ্ডগুলো আমাদের সুপ্রিম কোর্টে হয়েছে, হ্যাঁ, যেগুলো একেবারে অগ্রহণযোগ্য। এখন একটি স্বৈর শাসক, ফ্যাসিস্ট বলেন, হ্যাঁ, উনি যেভাবে দেশটাকে নিয়ে গেছে পঞ্চদশ সংশোধনের মধ্যে পুরো জিনিসটাকে উনি এমনকি বলেছে যে সংবিধানে বলছে তার পরিবর্তন করা যাবে না। এটা কোনো হয়, কোন জাতি এটা বলতে পারে? তারপরে ইন্টারেস্টিং দেখেন, সুরেন্দ্র সেনগুপ্ত এবং বেগম সাজেদা চৌধুরীকে দিয়ে যে 15 সদস্য সংসদীয় কমিটি করলো, সেই কমিটিতে উনি আওয়ামী লীগের সভাপতি হিসাবে কেয়ারটেকারের পক্ষে বলল। আইনজীবীরা গিয়ে, সাংবাদিকরা গিয়ে, রাজনৈতিক দলগুলো, বেগম খালেদা জিয়া সহ সবাই পক্ষে বলল। কি কারণে ফাইনাল স্টেজে গিয়ে বেগম সাজেদা আর সুরঞ্জিত বাবুকে ডাইকা বলল যে না, আমরা যে যাই বলি না কেন, আমি যেটা চাই সেটাই হবে। হ্যাঁ, তার মানে উনি কেয়ারটেকার গভর্নমেন্ট এখানে বাতিল করে দিল, আনুষঙ্গিক আরো অন্যান্য বিষয়গুলো আনলো। যেটি জানতে চাচ্ছিলাম আভ্যন্তরীণ রাজ্যের কাছে, আপনার কাছে একটু জানতে চাই, এটা একটা জঞ্জাল, জাতির জঞ্জাল। তত্ত্বাবধায়ক ব্যবস্থা কি স্থায়ী ব্যবস্থা হবে বাংলাদেশে? সেটা আমরা বিবেচনা করব, সেটা আবার কনসেনসাসের ভিত্তিতে। আমি তো এখনই কিছু বলতে পারবো না। একটা কনসেনসাসের ভিত্তিতে জাতির জন্য যেটা বেনিফিটেড হবে, নাগরিক এবং জনগণকে সামনে রেখে, সেটা আমরা অবশ্যই দেখবো। এবং কারণ এর মধ্যে তো আমরা অনেক এগিয়ে গেছি, তাই না? আমরা তো সেই 96 সনে নাই। তো এখন যদি নতুন করে কিছু ভাবতে হয়, আমরা অবশ্যই ভাববো। সুতরাং আমার কথা হচ্ছে, আমি অভিনন্দন জানাই ডক্টর শরীফকে এবং তার টিমকে, এবং বদিউল আলম মজুমদার সহ বিশিষ্ট নাগরিকরা যারা করেছে। আমি মনে করি একটা অসাধারণ কাজ করেছে। এটা জাতির স্বপ্ন, জাতির আশা। এবং আমরা মনে করি উচ্চ আদালতে নিশ্চয়ই পঞ্চম সংশোধনের ব্যাপারে আমরা একটা পজিটিভ একটা বিরতির সময়, বিরতির পরে আপনার কাছে নিশ্চয়ই ফিরবো। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, আবারও ফিরছি খুব শিগগিরই, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পর। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছেন সাইড পলিটিক্সের সঙ্গে আছে প্লাবন রহমান। আমাদের সঙ্গে 3 জন গুরুত্বপূর্ণ অতিথি আছেন অ্যাডভোকেট ডক্টর শরীফ ভূঁইয়া, আছেন আবু-হেনা রাজ্জাকি এবং সুব্রত চৌধুরী। আসতে চাই ডক্টর শরীফ ভূঁইয়া, আমি একটু জানতে চাই যে এখনকার আইনি প্রক্রিয়াটা কি হবে? এখন এটা সরকার এটার জবাব দিবেন, আমরা রুলের জবাব দিবেন, সরকারের বক্তব্য জানাবেন। কোন সরকার? এটা কি অন্তর্বর্তী সরকার? হ্যাঁ, অবশ্যই অন্তর্বর্তী সরকার। তার জবাব দিবেন, তারপরে এটার পূর্ণাঙ্গ শুনানি হবে। শুনানি হওয়ার পরে কোর্ট এটা রায়। যে সরকার এটা করলো সেই সরকারের পক্ষে কেউ থাকবে? মানে
না, জানার জন্য বলছি। না, এটা যেহেতু এটা একটা এটাকে আমরা আমাদের আইনগত ভাষায় রিট পিটিশন বলি। এটা একজন সিটিজেন আর একজন রাষ্ট্রের মধ্যে, তো রাষ্ট্রের যারা রাষ্ট্রের কর্তৃত্বে থাকেন তারাই এগুলোর জবাব কোর্টে দেন। কাজে এখন যারা ইন্টারিম গভর্নমেন্টে আছেন তারাই এসবের জবাব দিবেন। আর এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলতে চাই, যেটা এখানে একটু এসেছিল, আপনি আশা করেন না এই যে মানে তত্ত্বাবধায়ক সরকার আবার ব্যাক করবে? আমি আশা করি যে পঞ্চদশ সংশোধনী বাতিল হবে, কারণ এটা বাতিল হলেই তো তত্ত্বাবধায়ক সরকার আসবে। বাতিল হলে তত্ত্বাবধায়ক সরকার আসবে এবং আমাদের সামনে আরো অনেক রাস্তা খুলে যেতে পারে। ইনফ্যাক্ট এটা আমি বলতে চেয়েছিলাম যে এখন আমরা তো অনেক ধরনের সংস্কারের কথা বলছি, আমরা সাংবিধানিক সংস্কারও হয়তো দেখব। কাজেই এবং আমাদের পুরো যে আমাদের সমস্ত প্রতিষ্ঠান যেভাবে ভেঙে পড়েছে, এগুলোকে আবার দাঁড় করানোর জন্য আমাদের অনেক কাজ করতে হবে। এর মধ্যে সাংবিধানিক সংস্কারও একটি, এবং এই মামলাটাও কিন্তু সেই সংস্কারেরই একটা অংশ। কিভাবে আমি আপনাকে বলি, যেমন ধরেন এই অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলছিলেন যে আমাদের পঞ্চদশ সংশোধনী দিয়ে সংসদের সংবিধান সংশোধন করার ক্ষমতাও হ্রাস করে ফেলা হয়েছিল অনেক গুরুত্বপূর্ণভাবে। কাজে আমরা যদি সংশোধন করতে চাই, আমাদের কিন্তু পঞ্চদশ সংশোধনী বাতিল করতে হবে, যাতে করে নতুন পার্লামেন্ট সংবিধান সংশোধন করতে পারে। অনেক ধন্যবাদ। আমরা শেষে খুব বেশি সময় পাবো না। সুব্রত চৌধুরী, প্রত্যাশার জায়গাটা একটু জানতে চাই। না, প্রত্যাশাটা মানে তো আমরা তো নতুন সূর্যের উদয় হয়েছে এবং যে সরকার বর্তমানে কাজ করছে, আমরা খুবই আশাবাদী দ্রুততম সময়ে তারা দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং রাষ্ট্র সংস্কারে ইতিমধ্যে তারা হাত দিয়েছে এবং এই সংস্কারটাও আরো দ্রুততম সময়ে তারা যাতে করতে পারে আমরা আহ্বান জানাই সারা বাংলাদেশের মানুষ। যেখানে বলা হচ্ছে যে আরেকটা দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সহস্রাধিক ছাত্র জনতাকে হত্যা কাণ্ডের মধ্য দিয়ে আমরা যে সুযোগটা পেয়েছি, এইবার সেই সুযোগটা আমরা হারাতে চাই না। জি, আভেন্দ্ররাজকে আমি জানতে চাই, ধরেন তত্ত্বাবধায়ক সরকার বিলোপ হলো, এখন আবার এটি তত্ত্বাবধায়ক সরকার ব্যাক করবে, আবারও কেউ চাইলে কি এটি? বিষয়টা খুব সিম্পল। একটা ধরুন এই যে উনি যেটা বললেন ভাই, রুল অ্যাবসলিউট হবে। আমি বলে দিচ্ছি কেন হবে। এইটা ফল নিছে শেখ হাসিনা বা তার দল, তার বিরুদ্ধে ছিল সব। তা আজকে যারা সরকার পক্ষে, সেও এটা চায় না, আর যারা রিড করছেন তারাও চায় না। তারা রিপ্রেজেন্ট করে জনগণ, সে রিপ্রেজেন্ট করে সরকার। সুতরাং এটা অ্যাবসলিউট হবে। আচ্ছা, অ্যাবসলিউট হলে কি হবে? আবার তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসবে, দ্যাট ইজ সেকেন্ডারি। ওটাই আমরা এখন ভাবতেছি না। এখন দাদা যে কথাটা বললো যে আমরা একটা জিনিস করতে পারবো, সেটা হলো আমরা লিবার্টি নিয়ে কাজ করতে পারবো। কেন? দুইটা স্বাধীন যদি ধরি আমি, 71 সালের স্বাধীনতা আর আজকের স্বাধীনতা, দুইটার পার্থক্য আছে। 71 সালের স্বাধীনতা আমি কারো সাহায্য নিয়ে জয়লাভ করছিলাম, আর আজকের সাহায্য, আজকে যখন এটা হয় তখন নিরস্ত্র লোকের উপর, নিরস্ত্র সত্যের কাছে সশস্ত্র মিথ্যা চরমভাবে পরাজিত হয়েছে। এবং এখন যখন এই জনগণ মিলে যখন একটা সংবিধান বানাবে, তাকে তৃতীয় কেউ কান পরা দিতে পারবে না, এইভাবে করো, ওইভাবে করো, এইভাবে করো, কিচ্ছু হবে না। স্বাধীনভাবে একটা সংবিধান তৈরি করতে পারবে। ইন দ্য নেম অফ রিফরমেশনও যদি ধরেন, সংস্কারও যদি বলেন, ওই সংস্কারের নামে সংবিধানে তো কিছু মৌলিক বিষয় থাকা উচিত, যেটি আসলে সংশোধন কোনো সময় হবে না। ওগুলো জানেন, মৌলিক বিষয় তো থাকবেই, বরং আরো মৌলিক বিষয় অ্যাড হইতে পারে যেটা অবহেলিত হয়েছে, হতে পারে। তো যেমন অনেকগুলো বিষয় আছে কন্ট্রাডিক্টরি, 6টা জিনিস একসাথে চলে না, সমাজতন্ত্র, রাজতন্ত্র, গণতন্ত্র। আপনাকে একটা জায়গায় যাইতে হবে, মানুষের সংবিধান হইতে হবে। সেটার জন্য ভালো করে চিন্তা করে সংবিধান রচনা করতে হবে সংস্কারের নামে। আমরা যেমন উনি লয়ার, অ্যামেন্ডমেন্টের নামে কিন্তু আমরা পুরো আর্জি চেঞ্জ করে ফেলতে পারি। সুতরাং পুরো সংবিধানই চেঞ্জ হবে বলে আমার বিশ্বাস। দাদা যেটা বললেন, উনি যেটা বললেন, আমরাই সরকারকে একটা সময় দিব, 1, 2 জনগণ তাকে কোঅপারেট করবে। আমি আবারও রিপিট করছি, সরকারের যদি ট্রান্সপারেন্সি নষ্ট হয় তাহলে তারা পরাজিত হবে। জি, সুব্রত চৌধুরী এই জায়গায় যেটা বলছিলেন, সরকার না, যেটা বলছিলাম যে সহস্রাধিক ছাত্র জনতা যে বীরত্বের সাথে লড়াই করেছে, 20,000 আহত হয়েছে, তারা এখনো লাইফ সাপোর্টে আছেন, প্রতিনিয়ত তারা মৃত্যুর মিছিল বাড়তেছে। সুতরাং সরকারের কতগুলো প্রায়োরিটি দিতে হবে। এই যে একটা বিশাল ক্ষতি, একটা বর্বরতা জনগণের বিরুদ্ধে হাসিনা সরকার চালিয়েছে, সেটার একটা বিচার বাংলাদেশের মাটিতে হয়, গণহত্যার বিচার যাতে সুষ্ঠুভাবে হয়, সেটাও যাতে আশা করে। জি, আমরা শেষ করব।
ডক্টর শরীফ ভাইয়া, যেটি জানতে চাচ্ছিলাম যে প্রত্যাশার জায়গাটা একটু জানতে চাচ্ছিলাম যে আপনি আসলে কি আশা করেন নিটকারী আইনজীবী? আমি প্রত্যাশাটা আমাদের আজকের মামলার আলোকেই বলি যে আমাদের একটা প্রত্যাশা যে বাংলাদেশে একটা সুন্দর সংবিধান হবে, সেই সংবিধানে মানুষের গণতান্ত্রিক অধিকার এবং সুষ্ঠু নির্বাচন, এই দুটোকে আমি খুবই মৌলিক মনে করি, কারণ অন্য সকল অধিকার এর উপরে নির্ভরশীল। জনগণ ভোট দেওয়ার যে ক্ষমতা পায়, ক্ষমতা জনগণের আছে, তার মাধ্যমে সে তার প্রতিনিধিকে নির্বাচিত করে, যাতে করে তারা তাদের ভালো মন্দ এগুলো দেখে সে এবং সুশাসন জনগণকে দেয়। এই ভোটের অধিকার, সুষ্ঠু নির্বাচন, এটা যদি একটা রাষ্ট্রে না থাকে তাহলে রাষ্ট্রে আর কোনো অধিকারই নিরাপদ নয়। কাজেই এই অধিকারগুলোকে সুসংহত করার জন্য আমাদের একটা সংবিধান দরকার। অনেক ধন্যবাদ চৌধুরী, আবহাওয়া রাজাকে, ডক্টর তিনজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ইনসাইড পলিটিক্স। দেখা হবে নেক্সট অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি নিউজ 24 সঙ্গে থাকবেন।